গুড মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন সকাল। চা খেয়ে আর এই বসে পড়েছি আমার এখন নতুন যে রুটিনের কাজ আরম্ভ হয়েছে, ম্যাগিকে ব্রাশ করা, সেইটা করতে। দেখেছো কত লোম উঠেছে। এই ভালো করে ওকে ব্রাশ করে দিই বলে না, মানে কম্পারেটিভলি কিছুটা কম শেডিং হয়, মাটিতে আর কি কম পড়ে। আর এই যে মহিলার সুড়সুড়ি লাগছে, তাই জন্য হাত পা নাচাচ্ছে, দেখো কি অবস্থা। তো এখন উনি হাত পা ছড়িয়ে শুয়ে থাকবেন আর আমি ওনার সেবা করব, এটাই এখন আমার কাজ হয়েছে। এই সব ব্রাশ করে দিই। ও কিন্তু খুব এনজয় করছে, জানো তো, ওর কিন্তু একটুও লাগছে না, হাসি হাসি মুখে মহিলা খুব এনজয় করছে। আর এই বাপি আসার আগেই না আমি এই কাজটা সেরে নিই। কেন বলো তো, বাপি এলে ও চলে গেলেই আমি সারা বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে দিই। তো যা পড়ার পড়ছে আমি অবশ্য গিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে আসছি, ব্রাশটাকে পরিষ্কার করে করে আসছি, কিন্তু তাও কিছু তো নিশ্চয়ই মাটিতে পড়ছে, তাই সেইগুলো একেবারে ঝাঁট দেবো, সব পরিষ্কার হয়ে যাবে। এরপরেও যে মাটিতে শেডিং হয় না তা কিন্তু নয়, বাট কম্পারেটিভলি কম হয়। যতটা পাচ্ছি ব্রাশ দিয়েই টেনে তুলে নিচ্ছি। এই যে মহিলাকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মহিলা বেরিয়ে গেছে। আর আমি না এই ফ্যাব্রিকের টেবিলটাকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কি অবস্থা হয়েছে দেখেছো, মানে বিভিন্ন রঙেতে ফ্যাব্রিকের কাজ করেছি, টেবিলটাও রং হয়ে গেছে। আর আমার সমস্ত মানে ফ্যাব্রিকের কাজ, পুজোর অর্ডার এখনকার মতো শেষ, তাই জন্যে আজকে এই টেবিলটা ভাবলাম পরিষ্কার করে এবার ফোল্ড করে রেখে দেবো। আবার যখন কাজ হবে তখন আবার পাতবো। দেখো সব রং তুলে দিয়েছি, একটা পরিষ্কার কাপড় দিয়ে এবারে ভালো করে এটা মুছে নিচ্ছি। মহিলা এক্ষুনি এসে যাবে, টাইম হয়ে গেছে। এবার কিরম ভালো দেখতে লাগছে না টেবিলটা। আর এই যে বলতে বলতে মহিলা এসে গেছে, পেছন দুলিয়ে দুলিয়ে চলেছে। চলো, হাত পা ধুয়ে দিয়েছি, মহিলার এবার মুছিয়ে দিই। সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইবারে আমি মপটা করে নিচ্ছি, মপটা করেই আসবো তোমাদের সামনে। একটুখানি সবুর করো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। আজকে হচ্ছে 7th of September আর এখন বাজে 7:45। ম্যাগি এইমাত্র এলো, তারপর দেখলেই ওর হাত পা ধুয়ে টুয়ে দিয়ে মুছে দিয়ে মপ টপ সেরে নিয়েছি। এখন ব্যালকানির সামনে এসে গেছি, কাপড় জামাগুলো শুকোতে দেবো। আর তার আগে নিম গাছ কাটা হয়ে গেছে, তো সেই দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই। কাটাটা একটুখানি শ্যুট করে রেখেছিলাম, সেটা আমি দেখিও নি, জানি না কতটা কি শ্যুট করেছি। আসলে আমি না চান করতে ঢুকে গেছিলাম সেদিনে, জানো, আর তখনই আমার ইন্টারকমে কল এসছে যে আপনার গার্ডেনার এসছে, আপনার নিম গাছটা কোথায় কি কাটতে হবে সেটা আপনি একটু ব্যালকানি থেকে সুপারভাইজ করে দিন। কি অবস্থা বলো, কোনো মতে হাউস কোটটা চড়িয়ে এসেছি। এসে তারপরে মানে, কারণ আমি যদি একবার বলি না আমি চান করে উঠে তারপরে দেখবো, ততক্ষণে যদি চলে যায় আবার আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই জন্যে কোনো মতে দাঁড়িয়ে আমি সেই সব কাটিয়েছি, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের একবার দেখাই কিরম হলো, চলো। এটা একটা বিশাল কাজ করেছি। এই দেখো রাস্তার গাড়ি টাড়ি সব দেখা যাচ্ছে, একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। বলো, পুরোটা এরকম গাছের জঙ্গলে ভরাট থাকলে কি ভালো লাগে। কিছুই দেখতে পাই না, কিছু না, এমনিতেই তো বাড়ি থেকে বেরোই না, তার ওপর যদি একদম গাছের আড়ালে থাকি আরোই তো বদ্ধ অবস্থা। এই যে একজন পেট নিয়ে বেরিয়েছে, আর এই তলাটা দেখো সব কাটিয়ে দিয়েছি, পুরো ট্রিম করিয়ে দিয়েছি, একদম অনেকটা মানে বড় হয়ে গেছিলো, সব কেটে ছেঁটে ফেলে দিয়েছে। আকাশটাও দেখিয়ে দিলাম, পুরো একদম রৌদ্রোজ্জ্বল দিন আজকে, বিউটিফুল লাগছে। দেখেছো, দাঁড়িয়ে থেকে পুরো পরিষ্কার করিয়ে দিয়েছি, অনেকটা কেটে বাদ দিয়ে দিয়েছে, মানে ট্রিম করে দিয়েছে আর কি। গাছকে তো আমি বলছি না মেরে ফেলো, বাট ট্রিম করে দিয়েছে, তো অনেকটাই কেটে দিয়েছে। এখন অ্যাটলিস্ট পুরো রাস্তাঘাট দেখা যাচ্ছে এবং কাক বসছে, বাট অনেকটা ডিস্টেন্সে সে বসে বসে আমাকে দেখে, আমাদের এই বাড়িটা দেখে, জানো তো। ভাবছে যে কাছাকাছি বেশ বসতাম, তুই এমন কেটে দিলি যে আমাকে এখন অনেক দূরে গিয়ে বসতে হচ্ছে। তো অ্যাটলিস্ট কাপড় জামাগুলো এখন রডেতে শুকোতে দিতে পারছি, ওইখান থেকে অত দূর থেকে এখানে আর ছুটে আসছে না। তো অনেকটা মানে যেন কিরকম একটা হাঁপ ধরার মতো অবস্থা হয়েছিল, জানো। আজকে যেন মনে হচ্ছে, মানে সেই দিনের পর থেকে যেন মনে হচ্ছে আমি একটু হাঁপ ছাড়লাম। এই যে কাক এসে বসছে কোন পজিশনে তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে কাক এসে এখন অনেকটাই দূরে বসছে, বসুক, সেটা তো কোনো অসুবিধে নেই, কিন্তু আমার একদম ব্যালকানি ঘেঁষে না বসলেই হলো।
ওই দূরে বসে থাকে। দেখো কতটা ডিস্টেন্স, দেখেছো? অনেকটা দূরে দেখছো, ওইখানে এসে বসছে এবং ওইখান থেকে আমার এই বারান্দার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। ক্যামেরায় জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে, বাট বেশ ভালোই ডিস্টেন্স আছে। তো চলো, সকাল থেকে ম্যাগির পরিচর্যা হলো, তারপরে ওই টেবিলটাকে পরিষ্কার করলাম। টেবিলটার মানে আমার ফ্যাব্রিকের কাজ মোটামুটি এখনকার মতো শেষ। আজকে তোমাদের সঙ্গে অনেকগুলোই শেয়ার করে দেবো এবং আয়রন করব, প্যাকিং করব, সব কাজ আজকে কমপ্লিট করে ইচ্ছে আছে মানডে বা টিউসডের মধ্যে আমি পোস্ট অফিসে গিয়ে সমস্ত ডেলিভারি করে আসব। শুধু একটা টেবিল ক্লথ বাকি আছে, তো টেবিল ক্লথটা যে দিয়েছিল সে বলেছে ওটা পরে তুমি করো, আমার কোনো তাড়া নেই। তো আমি এখন আর ওটাকে ধরছি না, ওটা পুরো প্যাক অবস্থায় থাক, ওটা মানে অক্টোবরের শেষের দিকে আবার ধরবো। তো এখন আজকে কালকেই মানে আজকেই বলতে পারো পুরো প্যাকিং ইস্ত্রি এইসবগুলো করে রেডি করব। আর এবার কাল পরশুর থেকে লেগে যাব আমার বাড়ি পরিষ্কারে। একটু আগের থেকেই লাগছি, কেননা অনেক অনেক কিছু পরিষ্কার করার আছে, অনেক কিছু ডিসকার্ড করার আছে। বলেইছিলাম তোমাদের অনেক জামা কাপড় হয়ে গেছে যেগুলো মানে আর পরা হয় না, আর পরবও না। তো সেইগুলো সমস্ত সব মানে খুঁজে খুঁজে জড়ো করতে হবে, তবেই না আমি বাপিকে দিতে পারবো, তাই না? তো সেইগুলোকে সব কালেকশন করতে হবে। তো আলমারি ফালমারি আমি এবারে ইচ্ছে আছে সমস্ত ক্লিন করব এবং প্রচুর খালি করে দেবো। এইগুলো মানে আমি প্ল্যানিংয়ে রেখেছি। তো ভেবেছিলাম 20-22 তারিখের পর থেকে করব, তারপর দেখলাম না এত কাজ বাকি রয়েছে, না 20-22-এর পর থেকে করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি একদিনে অনেক কিছু তো করে ফেলা যায় না এই গরমের মধ্যে। তো অল্প অল্প করে যদি করি, তাই জন্য একটু যদি অ্যাডভান্সে আরম্ভ করি তাহলে কি হবে, অতটা চাপ লাগবে না, জানো তো, যে দিন মানে শেষ হয়ে যাচ্ছে কি এই চাপটা লাগবে না। আর গুড্ডির আসার টাইম হয়ে যাচ্ছে, যদিও সেপ্টেম্বরে নয় অক্টোবরে আসবে, কিন্তু ডেট ফেটগুলো আমি এখন বলছি না, পরে জানতেই পারবে তোমরা। এখন এতই মানে গোলমাল এবং অনেক রকম সব চলছে, তো সিকিউরিটি পারপাসে আমি বলতে পারো এখন বলছি না, ডিসক্লোজ করছি না যে ও কবে ল্যান্ড করছে। অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে এবং তোমাদেরকে নিয়েই আমি এয়ারপোর্টে যাব, ও আসছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট একটু পরে। তবে সেপ্টেম্বর মানে 30 সেপ্টেম্বর অবধি কিচ্ছু নেই, এটা বলে দিতে পারি। তারপরে অক্টোবর মাস পড়লে অক্টোবরে আসছে, তোমার কাজও আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এখন নয়, পরে ঠিক টাইম আসুক, সব জানতে পারবে, সব দেখতে পাবে। তো চলো আজকে রান্নাবান্না, হ্যাঁ আজকে রান্নাবান্না জানো কি করব সেটা ভাবছিলাম, তখন বিদিশা আজকেও আমাকে একটা বাতলে দিয়েছে, বললো তুমি মুন আজকে স্যান্ডউইচ করে ফেলো, স্যান্ডউইচ করে খেয়ে নাও। তো সেটা চিন্তা করলাম যে ভালোই তো বললো, খারাপ তো না, মন্দ না, আমি তো ভালোবাসি আর বেশ শর্টকাট পদ্ধতি। তাহলে স্যান্ডউইচই করব, পাশে একটা তন্দুরি চিকেন করব। চিকেনের ঝোল ফোলগুলো আমার ভালো লাগে না একদম, আর এখন আগে ভালো লাগতো, এখন আর একদম ভালো লাগে না। তো ভাবছি তন্দুরি মশলা লাগিয়ে তন্দুরি চিকেন করব, আর একটু পাশে স্যালাড কাটবো, আর ওই স্যান্ডউইচ করব, বাস হয়ে যাবে। আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো স্যান্ডউইচের পুরটা একটু বেশি করে করব যাতে রাত্রির বেলাও হয়ে যায়। পাউরুটি অত আছে কিনা সেটা দেখতে হবে, না হলে দেখি জানলা দিয়ে আবার পাউরুটিওয়ালাকে ডেকে যদি নিতে পারি। ওই গোল গোল বিস্কুটও শেষ হয়ে গেছে জানো তো, সেটাও আমাকে কিনতে হবে। যদিও মেরি বিস্কুট দিয়ে চালাচ্ছি, কিন্তু গোল গোল বিস্কিটটা আমার বেশি ভালো লাগে, তো তাই জন্যে দেখবো ওটা যদি আনে, সবসময় আনে না। এই সব ব্যাপার। সামনে প্যান্ডেল হয়ে গেছে, তোমাদেরকে এদিক থেকে দেখানো যাবে না, গাছের ফাঁক দিয়ে তোমরা ঠিক বুঝতে পারবে না। দেখবো গুড্ডির ঘরের জানলা দিয়ে দেখানোর চেষ্টা করব, সামনে প্যান্ডেল হয়, সেই প্যান্ডেল হয়ে গেছে। আমাদেরও তো বাঁশ চলে এসছে, এখন অবধি আমি গিয়ে মানে তোমাদের যে দেখাবো সেই সুযোগটা পাইনি, দেখা যাক কবে তোমাদের দেখাতে পারি। যাক গে, চলো এখন রাখছি, একটু বসবো, বসে তারপরে কাজে লেগে পড়বো আর কি। আজকে ওই ফ্যাব্রিকের কাজগুলো বললাম না, আয়রন ফায়রন করব, ওই একটা বিরাট কাজ আছে, ওইগুলো সব রেডি করতে হবে, যার যার প্যাকেটে ঠিক ঠিক নাম লিখে ঠিক ঠিক প্যাক করতে হবে, অনেক কাজ আছে, সঙ্গে থাকো আর কি। আর এই যে আমার মহিলা, আমার মেয়ে জানলার তলায় বসে আছে। চলে এসেছি বারান্দায়, এবারে চটপট জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। অনেক দিন পর এই রডে দিচ্ছি, জানো তো, এই কাকের উৎপাত হচ্ছিল এত না যে রডে দিতে পারছিলাম না, কেবল র্যাকে দিতাম। তো এখন গাছ যেহেতু কাটিয়ে দিয়েছি, তাই এখন নিশ্চিন্তে রডে দিচ্ছি, আর কেউ এখানে ছুটে আসে না।
কিছু র্যাকে দিই, কিছু রডে দিই। ছোটো ছোটো জিনিসগুলো এই র্যাকেতেই দিয়ে দিই, কেননা রডটাও তো বিশাল বড় না। দুটো নাইটি দিয়েছি, তাতেই দেখো একদিকে রড পুরো ভরেই গেছে। বারান্দাটা খুবই ছোট, তো এই মিলিয়ে মিশিয়ে দিই আর কি। তো এখানে এখন এসে একটু বসেছি, আর মহিলার একটু আদর টাদর চলছে। উনি এই যে চিৎপাত হয়ে শুয়ে আছেন, আর আমি ওনার পেটে হাত বুলিয়ে দিচ্ছি। আমার অবস্থা দেখো এখন, এই সব করছি আমি, ওনার সেবায় নিজেকে নিযুক্ত করেছি। দেখেছো, হাসছে আবার। কি বলবো আর। রান্নাঘরে এসে গেছি, কাজ আরম্ভ হয়ে গেছে। এখানে একটু চিঁড়ের পায়েস করছি। কেন করছি চিঁড়ের পায়েস সেটা বলছি তোমাদের, দাঁড়াও। 8:40 আর আমি পুরো চান করে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে। কালকে রাত্রিবেলা চিঁড়ে দই ডিনারে খেয়েছিলাম এবং একটু বেশি চিঁড়ে ভিজিয়ে ফেলেছিলাম জানো তো। তো তাই জন্য কৌটো করে রেখে দিয়েছিলাম একটুখানি চিঁড়ে, সেটা দিয়ে আজকে চিঁড়ের পায়েস করছি। এটা আমার ডিনারের, নজরে রাখছি আবার উঠলে না যায়। আর ম্যাগুর ভাত, ম্যাগুর মাছ মাংস তো দেখলেই মানে সবই বসিয়ে দিয়েছি। আর আমার রান্না বলতে তো আজকে কিছু নেই, আজকে স্যান্ডউইচ করব বললাম, আর তন্দুরি করব। তো তন্দুরি চিকেনটা ওই একটা ড্রামস্টিক বার করে রেখেছি, ওতে তন্দুরি মশলা মাখিয়ে আর জাস্ট মানে ফ্রাই প্যানে বসিয়ে রাখবো কিংবা কড়ায় বসিয়ে রাখবো, ও হতে থাকবে। স্লো কুকিং প্রসেস আর কি। তো আর মোটামুটি আর ব্রেকফাস্টে ওটস খাবো আজকে। কালকে ব্যানানা নিয়েছি, একদম ফ্রেশ কলা, তো ওই ওটস খাবো। কেন ব্রেডটা খুব একটা বেশি নেই, আমি নজরে রাখছি। পাউরুটিওয়ালাকে দেখতে পেলেই ডাকবো, সিকিউরিটিকে বলে রাখলেই হয় আমার পাঠিয়ে দেবে। কিন্তু কি বলতো, সিকিউরিটিকে বলে রাখলে মানে ওর ইচ্ছে মতো আসবে, আর ওপর থেকে যদি ডাকি না, বলবো যে এক্ষুনি আমাকে দিয়ে যাও, তখন এক্ষুনি আসে। এইসব ব্যাপার আছে, নাহলে তো আমি চান করতে ঢুকতে পারবো না, না ওই মোতায়েন হয়ে বসে থাকতে হবে, ওইসব আমার একদম চলে না। যাই হোক, প্রচন্ড গরম হচ্ছে, পায়েসের দিকে নজর রাখছি। পায়েসটা হয়ে গেলে ওই চিকেন তন্দুরিটা বসিয়ে দেবো। চিকেন তন্দুরি করব, তাই জন্যে এই মশলাটা আর একটু আদা রসুন পেস্ট আর একটু অল্প নুন মাখিয়ে রাখছি। আর আলুর পুরটাকেও তো করতে হবে, সেটা তো তোমাদের বলতেই ভুলে গেছি। তাই আগে আলুর পুরটা করছি, ততক্ষণ ওটা একটু ম্যারিনেট হয়ে থাক। আর এই যে আলুর পুরটাকে খুব করে কষিয়ে করছি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। আর আমার ব্রেকফাস্ট রেডি, এই দেখো চলে এসেছি টেবিলে ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে 9:25। আর আমার ব্রেকফাস্ট তো দেখলেই ওটস আজকে। মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, এখন ওই তন্দুরি চিকেনটা হচ্ছে, ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ও এখন স্লো প্রসেস চলতে থাক। আগামীকাল আবার সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে থাকবে, কেননা প্রধান বিচারপতি আগামীকাল হিয়ারিং ডেট দিয়েছেন। একদিক দিয়ে ভালো যে বেশি টাইম নেননি, খুব তাড়াতাড়ি হিয়ারিং ডেটটা দিয়েছেন। তোমরা নিশ্চয়ই সবাই নিউজ ফলো করছো, আমি মানে বলছি মানে এটা একটা এক্সট্রা আর কি। তো আমি আর কার সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের সঙ্গেই শেয়ার করি। ওনার নাকি পিঠে ব্যথা হয়েছিল, ব্যাক পেন হয়েছিল, তাই জন্যে উনি আসেননি। যাই হোক, ভালো, আগামীকাল ওনার ব্যাক পেনটা ফিরে না এলেই মঙ্গল। উনি যেন আগামীকাল আসেন, ওনার বেঞ্চ যেন চালু করেন এবং হিয়ারিংটাও যেন হয়, বিকজ অধীর আগ্রহে সবাই ওয়েট করছে। আর সানডে না, 9 তারিখে হবে, 9 তারিখে, সরি ভুল বলছি, 9 তারিখ মানে মানডে হবে, কালকে নয়। কাল তো সানডে, সানডে তো এমনি কোর্ট বন্ধ। 9 তারিখে হবে। আর আগামীকাল আবার একটা ওই রাত্রে প্রোটেস্ট জানানোর একটা অভিযান, সেটা হবে। সমস্ত ব্যান্ডের যারা আছেন তাদেরকে ইনভাইট করা হয়েছে, যাতে তারা এই নিয়ে একটা গান করেন এবং আমাদের প্রোটেস্ট জানানোর মানে সঙ্গে পা মেলান আর কি। দেখা যাক কত দূর কী হয় না হয়। আর এদিকে তো সন্দীপ ঘোষের যে ব্যাপার চলছে, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো সবাই। ইডি এখন সব জায়গায় হানা দিচ্ছে, এবং ক্যানিংয়ে ওর যে বাংলোটা আছে উইথ সুইমিং পুল, একবারে হাইফাই বাংলো, সেখান থেকেও কত কি পাচ্ছে না পাচ্ছে সেগুলো তো মানে অবশ্যই চোখ রাখতে হচ্ছে আমাদের রেগুলার বেসিসে নিউজের দিকে। অ্যাটলিস্ট আমি তো রাখছি। আমি একটা কথা বুঝতে পারি না, যে চুরি করে আমি টাকার পাহাড় বাড়িতে রাখলাম বা সোনা গয়না প্রচুর রাখলাম, কিন্তু আমার কি মনের মধ্যে একবারও ভয় হবে না যে আমার আজকে নয় কালকে নয়তো পরশু যদি ধরা পড়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে এবং আমার ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা হবে? এইটা কি একবারও মনে আসে না? নাকি এতটাই তারা কনফিডেন্ট যে আমাদের মাথার ওপরে যা হাত আছে আমাদের কিচ্ছু হবে না, আমরা আমাদের জীবন চালিয়ে দিতে পারবো?
কিন্তু এইটা বোঝে না যে কারুর ওপরেই কিন্তু একদম 100% বিশ্বাস করে বসে থাকাটা একদম বোকামি, একদমই বোকামি। সন্দীপ ঘোষ নিজে যে অ্যাপিল করেছিল যে ইনভেস্টিগেশন, আমার ব্যাপারটা কে ইনভেস্টিগেট করবে না করবে সেটা আমি বলে দেবো, এটা কখনো হয়? এটা কখনো হয়? সুপ্রিম কোর্ট একবারেই নাকচ করে দিয়েছে জিনিসটা। তুমি ধরা পড়েছো, আবার তুমি ডিসাইড করে দেবে যে তোমার ইনভেস্টিগেশন কে করবে কে করবে না, কোন ব্যাপারে করবে কোন ব্যাপারে করবে না, এটা কখনো হয়? আসলে এরা সব না প্রশ্রয় পেয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে এই সব যা বলছে এগুলোই কমন ব্যাপার। মানে এটাই ও একটা বিশাল ঝাপটা খেলো যে সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করে দিয়েছে, নাকচ করে দিয়েছে। এতদিন এইসব আবদার নিয়ে বেশ ভালোই কাজ চলতো আর কি। ওর ইডির ব্যাপার, ওর পার্সোনাল কি দুর্নীতি করেছে সেইগুলো নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না, কেননা সেগুলো ইডি যখন একবার মানে পিকচারে এসেছে তখন সব কিছুই টেনে বার করবে অন্যান্যদের মতো। সেটা নিয়ে আমি খুব একটা মানে কনসার্ন হচ্ছি না। আমার মেন কনসার্ন কিন্তু অবশ্যই তিলোত্তমা যে মারা গেল, মেয়েটা এত ভালো ছিল এবং মানে ওর একটা মনের বাসনা ছিল যে ও গোল্ড মেডেলিস্ট হবে, গোল্ড মেডেল পাবে এমডিতে, পুরো আশা, মানে ওর চেষ্টা, ওর স্বপ্ন সব কিছু মানে শেষ হয়ে গেল। এটাই আমি ভাবতেই পাচ্ছি না, এবং এইটার জন্যে এটা যে রেজাল্ট সেইটা কি হবে তার জন্যে আমি উদ্গ্রীব হয়ে বসে আছি। সন্দীপ ঘোষের কোথায় কে কি দুর্নীতি করেছে কি না করেছে, ওর কি হবে না হবে, আই এম জাস্ট নট সো মাচ বদার্ড। ও তো বললাম সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি হাতে নিয়েছে মানে ও ব্যবস্থা হবে। তবে সিবিআই যে এখনো অবধি দেখছি সঞ্জয় রায়কেই মেন ধরছে, সেটা তো নয়। ও একার পক্ষে তো এতখানি ক্রাইম করাটা আমার তো মনে হয় না সম্ভব। এর সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকে কি ধরতে তাহলে পারছে না নাকি পারবে না, মানে অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে আসে জানো তো। এবং বসে আছি এখন 9 তারিখের আশায় যে সেদিনে কি হিয়ারিং হয় এবং কি জানা যায়। কেননা যেভাবে আমরা নিউজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে শুনেছি, মানে বর্ণনাটা পেয়েছি যে যেভাবে ওকে মারা হয়েছে, একা সঞ্জয়ের কাজ না, একা কারুরই কাজ না। একটা মানুষ একা ধস্তাধস্তি করে সব রকম কি করে পারবে, মানে তাকে মারবেও, তাকে ধর্ষণও করবে, তার নাকও চেপে ধরবে, মুখও চেপে ধরবে, এখানেও মানে ছিঁড়বে ওখানেও ছিঁড়বে, কখনো হয় নাকি? এ গ্যাংয়ের ব্যাপার না থাকলে সম্ভব না। এবার সিবিআই কতটা কি ডিটেক্ট করতে পারছে সেটা যতক্ষণ না আমরা হিয়ারিংয়ে কিছু শুনতে পাচ্ছি না কিছুই তো বলা যায় না। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড রাখছি, দেখা যাক 9 তারিখে কি শোনা যায় না যায়। আমি এখন খেয়ে নিয়ে চান টান করে নেবো, নিয়ে আজকে ফ্যাব্রিকের কাজ নেই এটা বলতে পারবো না, আজকে সেই জায়গায় সব ইস্ত্রি করব, প্যাকিং করব, ভিডিও করব, কেননা এগুলো শর্ট ভিডিওয়ে দেবো এবং অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে নিই। চান করতে ঢুকবো ততক্ষণে হঠাৎ দেখলাম যে এই যে আমাদের এখানে আজকে বাইকের একটা সেল হচ্ছে, এক্সিবিশন কাম সেল, তো এই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরকম রেগুলার বেসিসেই হয়। আমার চানও হয়ে গেছে, দেখো চুল টুল আঁচড়াচ্ছি। এখন বাজে 10টা 10 আর আমি এইমাত্র চান করে বেরোলাম, এখনো দেখো চুল আঁচড়াচ্ছি। নেক্সট কাজ হচ্ছে আমার ম্যাগুর খাবার রেডি করব, তারপরে ইস্ত্রি করব, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব পরের ভিডিওতে, কেননা এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে দেখলাম। তো এখন আর ওই সব জামা মানে যেগুলো ফ্যাব্রিকের কাজ করেছি সবগুলো শেয়ার করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, তাই জন্য পরের ব্লগে একদম এক্সক্লুসিভলি সব তোমাদের একের পর এক দেখিয়ে যাব। নিম গাছটা কেটে হয়েছে কি জানো, একটু দাঁড়াতে ইচ্ছে করছে। বারান্দার দরজাটা খুলে, আগে তো বারান্দার দরজা খুলে দাঁড়াতামই না, চুল টুল আঁচড়াতামই না জানো,
কেননা সবসময়তেই তো সামনে একটা জঙ্গলের মতো না, ভালো লাগে কখনো? উফ, খুব কাটিয়ে দিয়েছি টাইম মতো। আর বর্ষাটাকে পার করে কাটালাম, ইচ্ছে করেই আমি পুজোর আগে কাটিয়েছি। কেননা বর্ষার জল পেলেই না তত্তর করে নিম গাছ বেড়ে যায়, জানো তো, এসব অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমার। আমাদের এদিকে আবার ওই গাড়ির সেল হচ্ছে, এক্ষুনি চান করতে করতে শুনছিলাম মাইক ফিটিং করছে। এমনিও আর বেশিক্ষণ মানে কথা বলবার মতো অবস্থা না, মাইক ফিট করছে মানে এখন কানের কাছে চেঁচাবে। খুবই সানি ওয়েদার, বিউটিফুল ডে। চান টান করে আমি একদম ফ্রেশ। উফ, আর কি, এখন এই ভিডিওটাকে শেষ করে দিই। বিরাট ভিডিও করছি না আজকাল, জানো তো, অনেক বড় বড় ভিডিও করে ফালতু কোনো মানে হয় না। ছোট ছোট ভিডিও করলে দেখতেও সুবিধে আর করতেও সুবিধে। তো আজকে এই ভিডিওটা এই অবধি রইল। আবার পরের ব্লগে তোমাদেরকে সব জিনিসপত্রগুলো দেখাবো, যেগুলো ফ্যাব্রিকের কাজ করেছি, ইস্ত্রি, প্যাকিং সব থাকবে নেক্সট ব্লগে। তো টিল দেন, যদি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই বললামই তো, নেক্সট ব্লগে কি থাকবে জানিয়েই দিলাম। তো তখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। আর আমিও অপেক্ষায় আছি, তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় আছো যে 9 তারিখে কি হিয়ারিং হয় না হয়। তো সেই আশায় আমরা থাকছি সবাই অপেক্ষায়। অপেক্ষা করা ছাড়া আমাদের তো আর কিছু উপায় নেই, তাই না? তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। লাভ ইউ অল।